ভারত নানাভাবে বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করছে। আপনি জানেন যে শুধুমাত্র রাজনৈতিক বা একটি রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসে তাদেরকে ক্ষমতায় ধরে রাখা, নানা সুযোগ সুবিধা আদায়ের পাশাপাশি বেশ কয়েকটি ক্ষেত্রে তাদের আধিপত্যের মূল জায়গা ছিল যে আমাদের কালচারাল যে আগ্রাসন, সাংস্কৃতিক যে আগ্রাসন, বিশেষ করে এখন ভারতীয় মিডিয়াগুলো যে প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা একটা অনেকটা যুদ্ধের রূপ নিয়েছে, তথ্য যুদ্ধে। এটা বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা দেয়। আপনি জানেন যে ব্রিটিশ পার্লামেন্ট এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ঠিক একইভাবে বিশ্বের অন্য দেশগুলো থেকেও তেমন একটা বিষয় আসতে পারে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। সেখানে আসলে বাংলাদেশের কী ধরনের অবস্থান নেওয়া উচিত, বা এটিকে মোকাবেলা করার জন্য আমরা যে শুধু লং মার্চ করলেই তার সুফল আসবে তা না, এখানে আরও অনেক বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনি ঠিকই বলেছেন। আমরা সাম্প্রতিক সময়ে বিশেষ করে অভ্যুত্থানের পর থেকে যেমনটা বলছিলাম গোড়াতে, যে ভারতের মন খারাপ, তখন থেকেই ভারতীয় মিডিয়া গণমাধ্যমগুলো তারা বিভিন্ন অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশকে ঘিরে। তার মধ্যে একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু, বিশেষ করে যারা হিন্দু, সনাতনী ধর্মাবলম্বী যারা, তাদের উপরে অনেক হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা, কাল্পনিক ও বানোয়াট। এমনও উদাহরণ আছে যে ফ্যাক্ট চেকে দেখা গেছে যে ইন্ডিয়াতে যে মন্দির যে ভাঙচুর করা হয়েছে এটা বাংলাদেশ বলে চালাচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের প্রোপাগান্ডা তারা হরদম চালাচ্ছে প্রতিনিয়ত। এখন একটা প্রোপাগান্ডাকে তো আপনি আরেকটা প্রোপাগান্ডাকে ট্যাকল করবেন, এটা তো সাজেশন হতে পারে না। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা ইন্টারন্যাশনাল লবি, যেটা এটা বাড়াতে হবে, এবং বর্তমানে যে বৈশ্বিক যে তথ্য প্রযুক্তির যুগে আমাদেরকে এটা সত্য কথাটা, রিয়েল ফ্যাক্টটা কি, এটা আমাদের সারা বিশ্বের কাছে জানাতে হবে, এবং আমাদের যে ডিপ্লোম্যাসিক তৎপরতা এটা বাড়াতে হবে। যেমনটা আপনি বলছেন যে ব্রিটিশ পার্লামেন্টে এটা নিয়ে অনেক ডিবেট চলছে, অনেক উত্তপ্ত অবস্থা চলছে। তবে এটা খুবই দুঃখজনক। এবং ইন্ডিয়ার মতো একটা বড়, জিওগ্রাফিক্যালি বড় প্রতিবেশীর কাছ থেকে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমার সহবক্তা যেটা বলছিলেন আর কি, যে আমি একটু যোগ করি, আপনি বলছিলেন যে কূটনৈতিকভাবে বাংলাদেশের যেসব দূতাবাস এবং মিশন আছে সেসব জায়গা থেকে আসলে কী ধরনের প্রতিবাদ করা হয়েছে বা তারা কি পদক্ষেপ নিয়েছে সেটি কিন্তু খুব বেশি দৃশ্যমান না। আমরা গত সপ্তাহে দেখেছি যে যারা বিভিন্ন দূতাবাসের যে এখানে কূটনীতিক আছে তাদের সাথে আমাদের সরকারের সাক্ষাৎ হয়েছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশের এসেছিলেন, তাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টার মিটিং হয়েছে। তো এই ধরনের ডিপ্লোম্যাটিক তৎপরতাগুলো বাড়াতে হবে, এবং আমাদের যে ট্রু রিয়েল ফ্যাক্টটা কি এটা জানাবার জন্য আমাদের প্রয়াস চালিয়ে যেতে হবে। তবে এটা সত্য যে একটা প্রোপাগান্ডাকে আরেকটা কাউন্টার প্রোপাগান্ডাকে দিয়ে আসলে এটাকে ট্যাকল করতে হবে, এই সাজেশন দেওয়া যাবে না। আপনি যেটি বলছিলেন যে বিশ্বায়নের যুগে যে প্রভাব, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে বাংলাদেশের যে তথ্য প্রযুক্তি, আমরা বলি যে সাইবার ফোর্স আসলে কতটা কার্যকরী, এবং সেক্ষেত্রে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা? জি, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে, এবং আমরা নাগরিক হিসেবে নাগরিকত্বের দায়ের জায়গা থেকে আমাদেরও দায় আছে এটাকে, এই যে এটা যে ভুল বানোয়াটা মিথ্যা যে একটা ন্যারেটিভ ভারতীয় গণমাধ্যম হরদম চালিয়ে যাচ্ছে, এটাকে ট্যাকল করার জন্য শুধু রাষ্ট্রের উপরে চাপিয়ে দিলে হবে না, রাষ্ট্রের অবশ্যই তো মেজার্স নিতে হবে। রাষ্ট্রীয় পর্যায় থেকে যে মিডিয়া সেল তৈরি করে এটাকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আসলে বাংলাদেশে সংখ্যালঘু বলেন বা বাংলাদেশের মানুষেরা যে সম্প্রীতির সাথে বসবাস করছে, এটা ট্রু মেসেজটা পৌঁছে দিতে হবে। এবং পাশাপাশি রাষ্ট্রের পাশাপাশি আমাদের নাগরিকত্বের দায় থেকে আমাদেরও উচিত হবে আসলে সঠিক চিত্রটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা। আগ্রাসন বিরোধী যে লং মার্চ রাজনৈতিক দলের কর্মসূচি, রাজনীতি যেমন তার শক্ত প্রতিবাদ জানাতে পারে, রাজনৈতিক দলগুলো ঠিক একইভাবে আরও অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে যারা ভারতের পুরো আগ্রাসনটাকে রুখে দিতে পারে। সর্ব জায়গায় সর্বোচ্চ লেভেলের সেই ধরনের কর্মসূচি বা প্রতিবাদ আমরা দেখতে পাই না কেন? আমরা তো আসলে একটা ডিপলি ডিভাইসিভ নেশন ছিলাম, আর আওয়ামী লীগকে গত 16 ইয়ার্সের যে ফ্যাসিস্ট রেজিম, এটাকে ভারত, আওয়ামী লীগ এবং বাংলাদেশ নামক রাষ্ট্র এই দুটোকে মিঙ্গল করে ফেলেছিল, একই মনে করত। তো আর এই অপারেশনের কারণে তো আমাদের রাজনৈতিক সীমাবদ্ধতা তো ছিলই, ওটা একটা জায়গা। আর ভারত সম্পর্কে একটা মিসকনসেপশন আমাদের ভিতরে আছে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের একটা বন্ধু রাষ্ট্র।
আসলে দিস ইজ এ ফলস নোশন অফ পলিটিক্যাল সায়েন্স, যে একটা রাষ্ট্রের বেঞ্চমার্ক কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্রের কখনো বন্ধু রাষ্ট্র থাকে না, রাষ্ট্রের এনিমি স্টেট থাকে, রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র থাকে না। এটা ডিফেক্টিভ নোশন অফ পলিটিক্যাল সায়েন্স। কীরকম? যে আপনার প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট আপনার এনিমি, অ্যান্ড দিস ইজ অ্যান অটোমেটিক প্রেজাম্পশন উইচ ইজ রিপার্টেবল। কীরকম? যে আপনার যে প্রতিবেশী রাষ্ট্র সে আপনার শত্রু হবে, এটাই আপনি অটোমেটিক্যালি প্রেজিউম করবেন। সেই করবে তাকে। সে তার আচরণ দিয়ে, সে তার কোঅপারেশন দিয়ে, মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, রেসপেক্ট দিয়ে এটাকে রিবার্ট করবে যে আসলে আমি তোমার এনিমি না। একটা রাষ্ট্র বড়জোর ফ্রেন্ডলি হতে পারে, ক্যানট বি এ ফ্রেন্ড। তো এই জন্য যে এনিমি স্টেট আছে কিন্তু বন্ধু রাষ্ট্র বলে এটা একটা ভুল ধারণা আর কি। এই জন্য বাংলাদেশ যে ভারতের বন্ধু, এটা তো আসলে আমি কার ফ্রেন্ড, এটা তো একটা কন্টিনিউইং প্রসেস, চলমান প্রক্রিয়া। আমি আজকে আপনার বেস্ট ফ্রেন্ড, কালকে আমি আপনার সবচেয়ে ওয়ার্স্ট এনিমি হতে পারি না? তো একটা ভারত বাংলাদেশের যে বন্ধু রাষ্ট্র, এই কনসেপশনটাই তো ডিফেক্টিভ। এটা আমাদের দায় আছে, আমাদের সিভিল সোসাইটি, আমাদের যারা বুদ্ধিজীবী আছেন, আমাদের গণমাধ্যম এই দায় এড়াতে পারবে না। এটা আমরা ন্যারেটিভ তৈরি করে ফেলেছি, আমাদের মনস্তত্ত্বে এমন করে গেঁথে দেওয়া হয়েছে যে ভারত আমাদের বন্ধু, এটা ধরে নিয়েই আমাদের সব কিছু আবর্তিত হবে। এইটা একটা বিষয়। আরেকটা দেখুন, সংখ্যালঘুর কথা বলছি। এই যে ভারতের আগ্রাসন, প্রথমে তারা পলিটিক্যালি ডিফিটেড হয়ে গেল, কারণ যে অভ্যুত্থানের মাধ্যমে তাদের পছন্দের আওয়ামী লীগকে যখন পতন হয়ে গেল, তখন তারা পলিটিক্যালি ডিফিটেড হয়ে গেল ভারত। ওটা এখন করতে না পেরে তারা কী করলো, মাইনরিটি কার্ড খেলা শুরু করলো। সংখ্যালঘু, আপনি দেখেন, আপনি যখন মাস্তানি করেন তখন মায়ের খাওয়ার আগ পর্যন্ত আপনি আওয়ামী লীগ, যেই আপনি মার খেলেন আওয়ামী লীগ হওয়ার কারণে, যখন মার খেলেন তখন আপনি হঠাৎ করে আপনার হ্যাটটা চেঞ্জ করে, আপনার রংটা বদল করে আপনি সংখ্যালঘু হয়ে গেলেন। এই যেটা সংখ্যালঘু হওয়া, রং বদলানো, যেটা মতলববাজির রাজনীতি, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। তো এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে মার খাওয়ার আগে আর পরে আওয়ামী লীগ আর সংখ্যালঘু, এই মতলববাজির কার্ডটা ভারত আসলে খেলছে। আর ফরেন পলিসি, আসলে ভারতের যে 77 ইয়ার্সের যে টোটাল যে ফরেন পলিসির, আসলে তেমন কোনো মেজর কোনো সফলতা নেই। একটাই আছে, সে পাকিস্তানকে স্প্লিট করে দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি সাকসেসফুল ফরেন অ্যাচিভমেন্ট, তার পলিসির অ্যাচিভমেন্ট। এই জন্য আমি মনে করি যে এটা যদিও আনসলিসিটেড অ্যাডভাইস টু ইন্ডিয়ান অথরিটি, ইন্ডিয়া শুড সিরিয়াসলি রিভাইজ ইটস ফরেন পলিসি। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, যে নেইবারিং যতগুলো কান্ট্রিজ আছে, আপনি এখানে মোরাল হতে চান, আপনি সুপার পাওয়ার হতে চান, কিন্তু আপনি দেখুন আপনার প্রতিবেশী রাষ্ট্র কেউই আপনার সন্তুষ্ট নয়। আপনার ধর্মীয় জনগণ যেখানে বাস করে 100%, তারাও আপনার প্রতি সন্তুষ্ট নয়। ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, কেউই নয়। তো যদি কেউই সন্তুষ্ট না হয়, আমাদের কী হয়? আমরা বাস করি সমাজে, আমার প্রতিবেশী যদি কেউই সন্তুষ্ট না হয়, তাহলে আমার সেলফ এভালুয়েশন কী হওয়া উচিত? আই মাস্ট হ্যাভ এ প্রবলেম।